বাংলাদেশে যে ভয়ঙ্কর হিন্দু নির্যাতনের ছবি উঠে আসছে এবং যেটা দেখে গোটা বিশ্ব কার্যত কেঁপে যাচ্ছে, সেই নির্যাতন কি এবার এপার বাংলাতেও এসে আছড়ে পড়ল? এবং সবথেকে বড় কথা, সেই ধরনের নির্যাতন শুরু হয়ে গেলেও, সেই ধরনের অনাচার শুরু হয়ে গেলেও এই রাজ্য প্রশাসন কি চোখ বুজে বসে আছে? এই প্রশ্ন তুলে দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেটা শুধু কথার কথা নয়, একবারে ভিডিও দিয়ে টুইটে পোস্ট করে তিনি কিন্তু সেই ছবি সামনে নিয়ে চলে এলেন। দেখুন, বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে জোর করে ক্ষমতা দখল করার পর মোহাম্মদ ইউনূসের প্রশাসনের নেতৃত্বে সেই দেশে ভয়ঙ্কর হাড় হিম করা সন্ত্রাস চলছে হিন্দু সনাতনীদের উপরে, যা নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তেই কিন্তু বীভৎস রকমের প্রতিবাদ শুরু হয়েছে। কিন্তু মোল্লা ইউনূস প্রশাসন এই নিয়ে কিছুতেই মানতে রাজি নয়। তাদের দাবি ছিল এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, এটা ভারতীয় মিডিয়া ছড়াচ্ছে, এবং এই জায়গা থেকে ভারত যেন তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। কিন্তু পরিস্থিতি বদলেছে যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকায় যান এবং সেখানে গিয়ে বৈঠক করেন, এবং সেই বৈঠকের শেষে তিনি সাংবাদিকদের সামনে পরিষ্কারভাবে বলে দেন যে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই করে রাখতে চায়, কিন্তু বাংলাদেশে যে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন চলছে সেটা কিন্তু ইউনূস প্রশাসনকে বন্ধ করতে হবে। আর তখনই ইউনূস প্রশাসন বুঝতে পারে যে না, আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, এবং শেষ পর্যন্ত চাপে পড়ে হিন্দু নির্যাতনের কথা বাংলাদেশে যে হচ্ছে সেটা স্বীকার করে নিতে বাধ্য হন, এমনকি তারা যে সেটা নিয়ে মেজারিং স্টেপ নিচ্ছেন সেইটার জন্য তারা কথা বলতে থাকেন যে তারা নাকি এই ঘটনায় ইতিমধ্যেই ৭০ জনকে নাকি গ্রেপ্তার করেছেন। কিন্তু সত্যিই কি তাই? ইউনূস প্রশাসন কি সত্যিই সেখানে হিন্দু সনাতনীদের স্বার্থ রক্ষা করছেন? কেননা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে এই ইউনূস প্রশাসনের যে কাণ্ড কারখানা চলছে তা নিয়ে কিন্তু সারা বিশ্বেই প্রতিবাদ চলছে। তবে শুধুমাত্র বিক্রম মিশ্রির এখানের প্রতিবাদ সেই জন্যই কি ইউনিশ সরকার ঢোক গিলতে বাধ্য হয়েছে? একেবারেই তা নয়। এই হিন্দু সনাতনীদের উপর অত্যাচার নিয়ে এপার বাংলার যারা হিন্দু সনাতনী রয়েছেন, তারাও কিন্তু বারে, বারে গর্জে উঠেছেন। কলকাতায় এর প্রতিবাদ হয়েছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি পেট্রোপল সীমান্তে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে পণ্যবাহী লরি যেগুলো বাংলাদেশে ঢোকে, যার থ্রু দিয়ে চাল, ডাল, আলু, তেল, ডিম বাংলাদেশে যায় এবং তার ফলে বাংলাদেশবাসী অনেকটাই ভারতের উপর নির্ভরশীল, সেই জায়গাটাও তিনি কিন্তু একদিনের জন্য হলেও বন্ধ করে দিয়েছিলেন, এবং কথা দিয়েছিলেন যে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন যদি সেখানে বন্ধ না হয় তাহলে তাহলে কিন্তু আগামী দিনে তিনি ছেড়ে কথা বলবেন না। দীর্ঘদিনের জন্য এই যে পণ্যবাহী জিনিস আছে, বাংলাদেশে যে জিনিস ভারতবর্ষ রপ্তানি করে সেই সমস্ত কিছু তিনি বন্ধ করে দেবেন। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, বিভিন্ন রকম হিন্দুত্ববাদী সংগঠন এই জন্য পথে নামেন। কিন্তু শুধুই কি বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে বলে এই প্রতিবাদ হয়েছিল? নাকি এপার বাংলার যারা হিন্দু সনাতনী আছে তারা কোথাও গিয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছিলেন যে এপার বাংলাতেও কিন্তু এই নিয়ে ঝামেলা হতে পারে। এই নিয়ে বাংলাদেশ থেকে যারা জঙ্গিরা রয়েছেন, বাংলাদেশ থেকে যারা মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে তাদের স্লিপার সেল এই বাংলায় ঢুকিয়ে দেওয়া হবে, এবং সেই জায়গা থেকে বাংলাও অশান্ত হয়ে উঠতে পারেন। অর্থাৎ ওপার বাংলায় সনাতনীদের উপর যেরকম অত্যাচার হচ্ছে এবং সেই কারণে অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে আসতে চাইছেন, অনেকেই সেখানে ভালো নেই, সেই একই ছবি কি এই বাংলাতেও দেখা যেতে পারে? কেননা এই রাজ্যের সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। বিএসএফ চৌকিদারির জন্য ৭২টা চৌকি বানাতে চায়, যার থ্রু দিয়ে এই অনুপ্রবেশ বন্ধ করা যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজ্যের সরকার সেই ৭২টা চেকপোস্ট বানাবার জন্য কোনো রকম কোনো জমি দিচ্ছে না। এই নিয়ে মামলা সুপ্রিম কোর্ট আছে, এবং যেটা দেশের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। আর এই সবের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের হিন্দু সনাতনীদের পাশে থাকা তো বটেই, এই দেশে এই রাজ্যে যাতে তার আঁচ না পড়ে সেই জন্যও কিন্তু এপার বাংলার হিন্দু সনাতনীরা ক্রমশ জেগে উঠছেন, তারা প্রতিবাদ করছেন, এবং তাদের আশঙ্কা যে একেবারেই অমূলক নয়। বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে কখনো বেলডাঙ্গা হয়েছে, কখনো মেটিয়াবুরুজ হয়েছে, কখনো শ্যামপুর হয়েছে, একাধিক কাণ্ড ঘটেছে। এমনকি বাংলাদেশের এইসব কাণ্ড ঘটার আগেও পশ্চিমবঙ্গে কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি বারবারই মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েছে, এবং সেই জন্য হিন্দুদের যে প্রোগ্রাম রয়েছে, রামনবমীর অনুষ্ঠান, সেখানে বারে বারেই দেখা গেছে অ্যাটাক হয়েছে। এখন এটা শুধুমাত্র জাতিগত দাঙ্গা নাকি এর পিছনে বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, এই নিয়ে প্রশ্ন কিন্তু মহামান্য আদালতের কাছেও উঠে গেছে, এবং সেই জন্য এই সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই শুভেন্দু অধিকারী আদালতে শরণাপন্ন হয়েছিলেন, এবং সেখানে কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ হয়েছে, এবং এনআইএ তদন্ত করতে নেমে একাধিক ব্যক্তিকে কিন্তু এখানে গ্রেপ্তার করেছে।
কখনো হাওড়া হয়েছে, কখনো উত্তর দিনাজপুর হয়েছে। বিভিন্ন জায়গায় যে ঘটনা হয়েছে, রামনবমীর ঘটনায় যে হিংসা হয়েছে, সেখানে কিন্তু এনআইএ তদন্ত এবং এনআইএ তদন্ত নেমে সেখানে যথেষ্ট কিছু প্রমাণ পেয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ গ্রেপ্তারি হয়েছে। যদিও সেইসব কেসগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং কতদূর অগ্রসর হয়েছে, নিশ্চিতভাবে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেইজন্য সেগুলো মিডিয়ার সামনে আসেনি। কিন্তু, কিন্তু প্রশ্নটা যেটা বারবার উঠছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এবার কি সেই ঘটনা আরো বেশি করে বৃদ্ধি পাবে? গতকাল শুভেন্দু অধিকারী নিজের টুইটে একটা ভিডিও প্রকাশ করেছেন এবং সেই ভিডিও প্রকাশ করে তিনি যে ছবি তুলে দিয়েছেন, সেটার জন্য কি বঙ্গবাসী যথেষ্ট রকম আতঙ্কিত হওয়ার দরকার আছে? পাঠিয়েছেন তিনি ভিডিওটা। সেই ভিডিওটা নিয়ে তিনি একটা দীর্ঘ পোস্ট করেছেন। এই ভিডিওটি তিনি পোস্ট করেছেন এবং সেই টুইটে তিনি যে কথাগুলো লিখেছেন, সেটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অনেকটা এইরকম। তিনি লিখেছেন, "এই দৃশ্য বাংলাদেশের নয়। এই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ঘটেছে। ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এর বিরুদ্ধে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় কলকাতা দীঘা রুট এই এলাকার মধ্যে দিয়েই যায়। একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছিল। দীঘা থেকে ফিরে আসা একটি গাড়ি সভাস্থলের মধ্য দিয়ে যাচ্ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের লোকেরা প্রচুর পরিমাণে জড়ো হয়েছিল। তাদের একমাত্র দোষ ছিল যে তারা গাড়িতে স্টুডিওতে সনাতনী ভজন শুনছিল। ভাবুন একবার, গাড়ির যাত্রীদের যে ভয়াবহতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল যখন তাদের ওই উত্তেজিত জনতা ঘিরে ফেলে, তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের নির্মমভাবে মারধর করা হয়। এদের মধ্যে দুজনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিজি সাহেব, এই ভিডিওটি কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করার জন্য যথেষ্ট, যারা বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। ঘটনা জানার পরও পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করেনি? বর্তমান রাজ্য সরকারের তোষণের রাজনীতির কারণে স্বাধীনতা ও অধিকারের ক্রমাগত সংকীর্ণতা বিশ্বব্যাংকের বিবেচনায় আনা উচিত। কারণ এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং দিন, দিন বাড়ছে। ভয়ংকর কথা লিখেছেন তিনি টুইটে। এবং সত্যি যেভাবে গাড়ির উপর অ্যাটাক করা হচ্ছে, বিশেষ করে যেখানে পর্যটকরা রয়েছেন যারা দীঘা থেকে ফিরছেন, এবার তো ওই পথে মানুষ যেতে ভয় পেয়ে যাবেন। এই ঘটনা ঘটলো কেন? এখানে শুধুমাত্র এই গাড়ির উপর আক্রমণের কথাই নয়, যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে এত বড় ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইন্টেলিজেন্স কি করছিল? রাজ্যের গোয়েন্দা দপ্তর কি করছিল? তাদের কাছে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের কোনো ব্যাপার ছিল না? যেখানে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে অত্যন্ত সেনসিটিভ ম্যাটার নিয়ে এরকম একটা সভা হচ্ছে, একটা গ্যাদারিং হচ্ছে, নিশ্চিতভাবে পুলিশের সেখানে পারমিশন আগে থেকে নিতে হয়। আমরা তো দেখি এই রাজ্যে বিরোধীরা সভা করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয় এবং সেক্ষেত্রে পুলিশ কিভাবে শেষ মুহূর্তে সেই সব পারমিশন ক্যান্সেল করে দেয় বা পারমিশন দেয় না। বারবার আদালতের দ্বারস্থ হতে গিয়ে সেখানে জানতে পারা যায় যে সেখানে নাকি পুলিশ সিকিউরিটি মেজার দিতে পারবে না, সেই জন্য সভা করার অনুমতি দিচ্ছে না। যদিও এগুলো পুলিশের বদমাইশি, সেগুলো আদালতের সামনে প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত বিরোধীরা সভা করার অনুমতি পায়। কিন্তু যে রিজনটা বলা হয় যে তারা সিকিউরিটি মেজার করতে পারবে না, এই সবার নিশ্চয়ই একটা পারমিশন ছিল পুলিশের তরফে। তার মানে এনাফ সিকিউরিটি মেজারমেন্ট তারা করেছিল। তার মাঝেও পর্যটক পরিবারকে, তাদের গাড়িকে এইভাবে কেন আক্রান্ত হতে হলো? পুলিশ দাঁড়িয়ে, দাঁড়িয়ে কেন দেখলো? কেন কাউকে এই ঘটনার পর গ্রেপ্তার করা হলো না? এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর আঁচ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বেলডাঙ্গা কাণ্ডের সময় আমরা দেখেছি সেখানে একটি ভিডিওতে কিভাবে আবেদন করা হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মের মানুষদের সেখানে বেলডাঙ্গায় যাওয়া, সেখানে আইন আদালতের কোনো সাহায্য নেওয়ার দরকার নেই, সেখানে মানুষকে পুঁতে দেওয়া, কেটে দেওয়া, এই ধরনের একদম প্ররোচনা দেওয়া হচ্ছে। অথচ তাকে এখন অব্দি গ্রেপ্তার করা হয়েছে কিনা, গ্রেপ্তার করে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিনা, তার কিচ্ছু প্রশাসন জানাচ্ছে না। এই ঘটনা নিয়েও শুভেন্দু অধিকারী সেই একই প্রশ্ন তুলে দিচ্ছেন যে এত বড় ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন রাজ্য সরকার, রাজ্যের গোয়েন্দা দপ্তর এই নিয়ে কোনো আগাম আভাস পেল না এবং পাওয়ার পর কোনো সেখানে সিকিউর মেজার করলো না? ২ নম্বর প্রশ্ন, এই ঘটনা ঘটে যাওয়ার পরও কোনো গ্রেপ্তারি কেন এখনো ঘটলো না? তাহলে যে আন্দাজটা করা হচ্ছিল, যে আতঙ্কটা সবার মধ্যে ছিল যে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি, মৌলবাদী শক্তি তারা স্লিপার সেল হিসেবে এই পশ্চিমবঙ্গে ঢুকে যাবে এবং তারা বিভিন্ন রকম অরাজকতা করার চেষ্টা করবে। ঢোকার জন্য খুব সহজ পন্থা আছে, ইতিমধ্যেই বেশ কিছু ঢুকে গেছে। কেননা এখানে অনুপ্রবেশ খুব সহজ এবং শুধু অনুপ্রবেশ নয়, অনুপ্রবেশ করার পর এই রাজ্যে এসে সরকারি ভারতীয় পরিচয়পত্র, হিন্দু পরিচয়পত্র খুব সহজেই পাওয়া যায়। গত কয়েকদিনের মিডিয়াতে বারবার সেই রিপোর্ট হয়েছে। সেই অনুপ্রবেশ বন্ধের জন্য মমতা সরকার এগিয়ে এসে কেন বিএসএফ কে পুরোপুরি চৌকিদারি করার জন্য? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2,
এই ঘটনা কেন আটকানো গেল না? প্রশ্ন নাম্বার ৩, এই ঘটনা জানার পর শুভেন্দু অধিকারী যেখানে টুইট করে জানিয়ে দিচ্ছেন তারপরও কেন কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটল না? এবং প্রশ্ন নাম্বার ৪, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন তিনি সিআইডি ডিপার্টমেন্টকে ঢেলে সাজাবেন, গোয়েন্দা দপ্তরকে পুরোপুরি ঢেলে সাজাবেন। অর্থাৎ এই রাজ্যের গোয়েন্দা দপ্তর যেভাবে চলছিল এবং এই রাজ্যে বিভিন্ন যে ঘটনা ঘটছিল, তাতে করে তার মনের মধ্যেও প্রশ্ন উঠেছে যে এটা সঠিকভাবে হচ্ছে না। সেইজন্যই তিনি ঢেলে সাজাতে চান এবং বেশ কিছু রদবদল আমরা ইতিমধ্যেই দেখেছি। তো সেই ঘটনা ঘটার পরও কেন কেন এখানে এই মেজারিং স্টেপগুলো নেয়া গেল না? এবং ৫ নম্বর প্রশ্ন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বেছে এটা শুভেন্দু অধিকারীর এলাকাতেই কেন শুরু হলো? কেননা এই মুহূর্তে কড়া হিন্দুত্বের পথে হাঁটছেন শুভেন্দু অধিকারী এবং তার যে সেই নীতি রয়েছে সেখানকার স্থানীয় মানুষ তার সঙ্গে রয়েছে, বিভিন্ন নির্বাচনের ফলাফলে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই কি জেনে বুঝে এই ধরনের অশান্তির ছায়া তার এলাকা থেকেই শুরু করা হলো যে দেখো শুভেন্দুর গড়ে আমরা এই ঘটনা ঘটাতে পারি, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কি আমরা এই ঘটনা কিভাবে ঘটাতে পারি? এই মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো। এবং সবথেকে বড় কথা, এটা অত্যন্ত সেনসিটিভ ম্যাটার এবং এটা নিয়ে আবারও বলছি আগুনের স্ফুলিঙ্গ ছিটকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার কেন রাজ্যবাসীকে সতর্ক করছে না এবং এটা নিয়ে কি মেজারিং স্টেপ করছে সেটা কেন রাজ্যবাসীর সামনে নিয়ে আসছে না? তাহলে কি রাজ্য সরকারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে যে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ ছবি আমরা দেখছিলাম, যেটা নিয়ে প্রতিবাদ হচ্ছিল, মানুষ গর্জে উঠছিলেন, মানবতা বিরোধী কাজ হচ্ছিল বলে প্রশ্ন উঠছিল, এই পশ্চিমবঙ্গ সেই চেনা পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। এখানেও কিন্তু হিন্দু সনাতনীরা তাদের নিজেদের গাড়িতে বেড়াতে গিয়ে ফেরত আসার সময় হিন্দু ভজন শুনছিলেন, শুধু এই দোষে তাদের উপর আক্রমণ চলছে এবং সেটা দেখার পরও নাকি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এটা অন্য কেউ নয়, রাজ্যের বিরোধী দলনেতা স্বয়ং এই অভিযোগ করছেন। তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে এবং এই জায়গা থেকে রাজ্য সরকার কি তার দায়িত্বটা অস্বীকার করতে পারে? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। উত্তর দেবে কি রাজ্য সরকার? নাকি এবারও সাইলেন্টলি নিজেদের ভোট ব্যাংকের অঙ্ক ঠিক রাখতে এটার জন্য এটার জন্য কোনো রকম কোনো কিছু করবে না এবং এই ধরনের হতভাগ্য ঘটনা পশ্চিমবঙ্গে আগামী দিনে আরো ঘটানোর কেউ বা কারা সাহস পাবে? এখন যদি সত্যিই রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ নেয় এবং এই ঘটনা সে যে জাতির, যে ধর্মের, যে বর্ণের যে মানুষই হোক না কেন, কেউ যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া স্টেপ নেয়, তাহলে দ্বিতীয়বার সেটা ঘটানোর সাহস কেউ পায় না। ওই যে বললাম বেলডাঙ্গা কাণ্ডে একজন তার ধর্মের লোকেদের বেলডাঙ্গায় আসতে বললেন এবং আইন প্রশাসনের কোনো সাহায্য ছাড়াই সেখানে অন্য ধর্মের মানুষদের উপর আক্রমণ এবং নিদারুণ আক্রমণ, প্রাণ নিয়ে নেওয়ার ঘটনা বললেন। তারপর তার এগেইনস্টে কি হলো সেটা কিন্তু কেউ জানতে পারল না। সেখানে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে ঘটানোর সাহস কি কেউ পেতেন? এবং এইখানেই কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলবেন পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।